গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে ডায়াবেটিস কিভাবে ডায়াগনোসিস করব পড়েছিলাম, কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেই কারণে আমি একসময় বড় রকমের একটা বিপদ থেকে বেঁচেছিলাম, সেটা আগে শেয়ার করি। আমি ইন্টার্নির সময় নাইট ডিউটি করছি। এমন সময় ভোরবেলার দিকে 3টা 4টার দিকে একটা রোগী আসছে। রোগী হচ্ছে ড্রাউজি। তার রিপোর্ট দেখা যাচ্ছে আরবিএস, র্যান্ডম ব্লাড সুগার, মিলিগ্রামে 400। যতটুকু মনে পড়তেছে, মিলিমোলে হচ্ছে 18 মিলিমোল পার লিটার। আমরা জানি 11.1-এর উপরে উঠলেই তার ডায়াবেটিস, আর এখানে হচ্ছে 80 মিলিমোল পার লিটার, 18। এবং যেটা মিলিগ্রামে হচ্ছে 180 উপরে গেলে ডায়াবেটিস, সেখানে হচ্ছে প্রায় 400। পেশেন্ট ড্রাউজ। এখন পেশেন্টের আসলে কি হয়েছে সেটা যদি জানতে চাই, প্রথমে আমাকে জানতে হবে যে পেশেন্টের বয়স হচ্ছে প্রায় 70। এই পেশেন্টের তাহলে কোন ডায়াবেটিস হতে পারে? আমরা আগেই জেনে আসছি যে বেসিক যে দুইটা ফর্ম ডায়াবেটিসের, একটা হচ্ছে আইডিডিএম, ডায়াবেটিস মেলাইটাসের আইডিডিএম, এনআইডিডিএম। এর মধ্যে আইডিডিএম হচ্ছে কম বয়সে হয়, এনআইডিডিএম হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এই পেশেন্টের হচ্ছে এনআইডিডিএম হওয়ার সম্ভব। আইডিডিএম, এনআইডিডিএম এই দুইটা হলে 3 ধরনের কমপ্লিকেশন হতে পারে। একটা হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন, আর একটা হচ্ছে ক্রনিক কমপ্লিকেশন। অ্যাকিউটের মধ্যে 3টা। একটা হচ্ছে আপনার ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, আরেকটা হচ্ছে হাইপার অসমোলার নন কিটোটিক কোমা, আরেকটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। এই 3টা হচ্ছে অ্যাকিউট কন্ডিশন, এবং ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হচ্ছে একটা ইমার্জেন্সি কন্ডিশন, রোগী মৃত্যু ঘটতে পারে। আমার কাছে ওই পেশেন্ট যখন আসলো 400, এটাও হচ্ছে একটা ইমার্জেন্সি। হাইপার অসমোলার নন কিটোটিক কোমা, পেশেন্ট ডাউজি, মানে কোমার দিকে চলে যাচ্ছে। সেই পেশেন্টকে আমি ম্যানেজ করেছিলাম একা একা। তাকে ইনসুলিন দিয়েছিলাম, প্রথমে ইনজেক্টেবল ফর্মে, এরপর স্যালাইনের মধ্যে ইনসুলিন এবং পটাশিয়াম দিয়েছিলাম, এবং স্যালাইনের ড্রপ বাই ড্রপ 8 ড্রপ পার মিনিট করে দিয়েছিলাম, এবং পেশেন্ট কিন্তু সারভাইভ করে গেছিল। সকালবেলায় অন্য এক কারণে আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্রদ্যুৎ স্যার, উনি আসছিলেন। উনি খুব খুশি হয়েছিলেন। কারো বাড়ি কি এখানে যদি সিলেট বা সুনামগঞ্জ থাকে তাহলে স্যারকে চেনার কথা, প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য। তো তাহলে আপনি দেখেন যে ডায়াবেটিসের কমপ্লিকেশন যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক বাহবা পাবেন। আমরা গতদিন ক্লাসে লাস্টে পড়েছিলাম গ্লাইকেটেড হিমোগ্লোবিন, গ্লাইকোসাইলেটেড অথবা গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এটা কি জিনিস? এটা যদি ডায়াবেটিস এর মধ্যে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল না থাকে, বা গ্লুকোজ যদি ডায়াবেটিস লেভেলের উপরে উঠে, তাহলে সেই গ্লুকোজ হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, আর এই বাইন্ডটা হচ্ছে ইরিভার্সিবল বাইন্ড। একবার বাইন্ড করলে আর সেটা ধ্বংস হবে না। ফলে আমরা যদি এই বাইন্ড করা হিমোগ্লোবিনের পরিমাণ জানতে পারি, তাহলেই বুঝতে পারবো যে আমার শরীরে কত সময় এই গ্লুকোজ, এই
নর্মাল লেভেলের চেয়ে উপরে ছিল। অনেক রোগী আসতে পারে যে ওরা ঠিক পরীক্ষার আগের দিন না খেয়ে একবারে গ্লুকোজ লেভেল নর্মাল করে আসলো, কিন্তু তার যে বিগত 4 মাস মানে 120 দিন এই আরবিসি তো 120 দিন আগে মারা যায় নাই, তাহলে এই 120 দিনের মধ্যে যে আরবিসি গুলা গ্লাইকেটেড হয়ে গেছে তারা কিন্তু ইরিভার্সিবল রয়ে গেছে। ফলে আমরা যদি এই গ্লাইকেটেড বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন এস্টিমেট করতে পারি, তাহলেই আমরা একটা ইন্ডেক্স পেয়ে যাব যে তার 8 থেকে 10 সপ্তাহের মধ্যে সে কেমন ডায়াবেটিস কন্ট্রোল করেছিল। তো নর্মাল লেভেল হচ্ছে 4 থেকে 6% পর্যন্ত নর্মালি এরকম থাকতে পারে গ্লাইকেটেড হিমোগ্লোবিন। মাইল্ড হিমোগ্লোবিন 6 থেকে 8, মডারেট 8 থেকে 12, এবং আনকন্ট্রোল হচ্ছে মোর দেন 12%, মানে নর্মালের ডাবল, 6-এর জায়গায় 12, 12 বেশি। এইটার দ্বারা আমরা কি করতে পারি? মনিটরিং করতে পারি, অ্যাসেসিং করতে পারি। আর খুব রেয়ারলি ডায়াগনোসিস, সাধারণত ডায়াগনোসিসের কাজে ইউজ করা হয় না। গ্লুকোজ এবং হিমোগ্লোবিন মিলে গ্লাইকো হিমোগ্লোবিন অথবা গ্লাইকেটেড হিমোগ্লোবিন অথবা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। কমপ্লিকেশন, তাহলে আমি বললাম যে অ্যাকিউট কমপ্লিকেশন আছে, ক্রনিক কমপ্লিকেশন আছে। অ্যাকিউট কমপ্লিকেশন গুলো হচ্ছে ইমার্জেন্সি, রোগী এখনই যদি আমি ট্রিটমেন্ট না দেই তাহলে রোগী মারা যেতে পারে। সেই অ্যাকিউট কমপ্লিকেশন গুলোর মধ্যে আমি বলছি যে 3টা: ডিকে মানে ডায়াবেটিক কিটোসিস, নন কিটোটিক হাইপারসমোলার হাইপারগ্লাইসেমিক কোমা, আর ল্যাকটিক অ্যাসিডোসিস। এছাড়া হাইপোগ্লাইসেমিয়া পেশেন্টের কিন্তু যদি কিছু কিছু ড্রাগস আছে, আবার কিছু কিছু ইনসুলিন আছে, যেটা কিনা যদি দেওয়ার পরে যদি পেশেন্ট যদি খাওয়া দাওয়া না করে বা দীর্ঘ সময় ফাস্টিং থাকে, তাহলে এই ড্রাগের কারণে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে। সেই হাইপোগ্লাইসেমিয়া আরো ডেঞ্জারাস, হাইপারগ্লাইসেমিয়ার চেয়ে হাইপোগ্লাইসেমিয়া মোর ডেঞ্জারাস। এই জন্য যেই রোগীরা ইনসুলিন গ্রহণ করে তাদেরকে বলা হয় সাথে চিনি মিষ্টি রাখতে। যেই মাত্র তার ইনসুলিন দেওয়ার পরে শরীর ঘেমে যাবে, তার হার্ট রেট বেড়ে যাবে, ঘেমে যাবে, মানে সিম্প্যাথেটিক যে সিমটম গুলা সেগুলো দেখা দিবে, তখনই বুঝতে হবে যে তার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতেছে। তখনই সাথে সাথে সে চকলেট, চিনি, মিষ্টি এগুলোর সাথে রাখবে, খেয়ে ফেলবে। ঠিক আছে? কারণ কি, যদি এটা হাইপারগ্লাইসেমিয়াও হয় সেই জন্য মিষ্টির কারণে মারা যাবে না, কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হইলে ব্রেনে যদি হাইপোগ্লাইসেমিয়া 1 থেকে 1.5 মিনিট থাকে, তাহলেই কিন্তু 1.5 মিনিটের উপরে গেলেই ব্রেইন ডেথ, ইরিভার্সিবল ব্রেইন ডেথ হয়ে যাবে। এরপর এখন ক্রনিক কমপ্লিকেশন গুলোকে 2টা ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার বড় ভেসেল, আর একটা হচ্ছে মাইক্রোভাস্কুলার। বড় ভেসেলের মধ্যে আছে কি? হার্টের বড় ভেসেল, তারপরে হচ্ছে ব্রেইনের বড় ভেসেল, আর পেরিফেরাল ভেসেল। হার্টের বড় ভেসেলের মধ্যে কি হইতে পারে? আপনার যদি আমাদের যে বড় বড় ভেসেল গুলা ওগুলা যদি দীর্ঘদিন ডায়াবেটিস থাকে তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করে। এর ফলে যে ব্লাড ভেসেলের ভিতরে যে লুমেন সেটা ন্যারো হয়ে যাবে এবং হাইপারটেনশন দেখা দেবে। করোনারি আর্টারিতে এরকম অ্যাথেরোস্ক্লেরোসিসে ব্লক হয়ে যেতে পারে, পরবর্তীতে যেটাকে বলা হয় সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, ব্রেইন স্ট্রোক করতে পারে। মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, হার্টের যে করোনারি আর্টারি, সরি করোনারি ভেস আর্টারি, আমি ইয়ে করে ফেলছি, ব্রেইনের কথা বলে ফেলছি। করোনারি আর্টারি ডিজিজ থেকে পরবর্তীতে মায়োকার্ডিয়াল মানে ইসকেমিক হার্ট ডিজিজ হবে প্রথমে, এরপর মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়ে ইনফাকশন হবে। ওকে, তারপর সেরিব্রোভাস্কুলার ডিজিজ। সেরিব্রোভাস্কুলার ডিজিজের মধ্যে ব্রেইনে যদি রিভার্স করে সেটা বলে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, আর যদি পার্মানেন্ট হয় সেটা বলে স্ট্রোক অথবা সিভিএ কার্ডিও সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। পেরিফেরাল ভেসেলে হইলে আমাদের হয় ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। আমি হাঁটতে 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 কিছুক্ষণ পরে দেখবো পা ব্যথা, আমি বসে পড়লাম, তারপরে কিছু সময় পরে আবার ঠিক হয়ে গেল।
আর এই ক্লডিকেশন পেইনের পরবর্তীতে হয় পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা বার্জাস ডিজিজ, এমনকি পরবর্তীতে পা কেটেও ফেলা লাগে। অনেক ডায়াবেটিসের রোগী দেখবেন যে আঙ্গুল, পায়ের আঙ্গুল, পা অ্যাম্পুটেশন করা, কেটে ফেলছে। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এইটা আরো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যেই সব অর্গানে আরো ছোট ভেসেল, যেমন আইয়ের মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ক্যাটারাক্ট, কিডনিতে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি এবং ডায়াবেটিক কার্ডিওমায়োপ্যাথি। হার্টের মধ্যে যে ছোট ভেসেলগুলো আছে সেগুলোর কারণে কার্ডিওমায়োপ্যাথি হয়। এখন তাহলে প্রথম কমপ্লিকেশন বলছি, যেটা সবচেয়ে ডেঞ্জারাস, এবং আমি বললাম যে এই কমপ্লিকেশনটা হয় আইডিডিএম, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস থেকে। ডিকে, ডায়াবেটিক কিটোএসিডোসিস, হচ্ছে স্টেট অফ আনকন্ট্রোল ক্যাটাবলিজম অ্যাসোসিয়েটেড উইথ ইনসুলিন ডেফিসিয়েন্সি, ফ্যাটের ক্যাটাবলিজম হবে। আমার যখন বডিতে ডায়াবেটিস নাই, তখন ডায়াবেটিস আছে, তখন আমার যে বডির যে কোষগুলা ইনসুলিন না থাকার কারণে সেই কোষের ভিতরে গ্লুকোজ প্রবেশ করতে পারতেছে না। কোষ তখন বলবে যে আমার শরীরে খাবার নাই। তাহলে খাবার যখন নাই, এই সিগন্যাল ব্রেনকে দিবে, মেটাবলিজমকে দিবে। মেটাবলিজম তখন কি হবে, যে গ্লুকোজ তাহলে তৈরি করে বেশি বেশি। সেই গ্লুকোজের তৈরি করার উপাদান কি? গ্লুকোজ শরীরে যেটা আছে সেটা থেকে হইতে পারে, আর সেইটা যদি না থাকে তাহলে ফ্যাট, ফ্যাট ভেঙে প্রোটিন ভেঙে ফ্যাট ভেঙে গ্লুকোজ হবে। ফ্যাট ভেঙে যদি বেশি বেশি ফ্যাট ব্রেকডাউন হয় তাহলে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। এই অ্যাসিটাইল কোয়ে হয়ে যাবে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড। এই দুইটাই হচ্ছে আসলে আপনার কিটোন বডি, তাই না? অ্যাসিটো অ্যাসিটোন, অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড এবং বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড, ওকে, অ্যাসিটাইল কোয়ের থেকে তৈরি হবে। এই কন্ডিশনে কি হবে, আমার ব্লাডের মধ্যে অ্যাসিড বেড়ে যাবে, ফলে মেটাবলিক অ্যাসিডোসিস, নোন অ্যাজ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ওকে, আবারও দেখি কিটোন বডি কিভাবে হচ্ছে। ফ্যাট, ফ্যাট থেকে তৈরি হলো ফ্রি ফ্যাটি অ্যাসিড, ফ্রি ফ্যাটি অ্যাসিড হয়ে গেল ফ্যাটি অ্যাসাইল কোয়ে, মানে ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যাসাইল কোয়ে এসে যোগ হলো ফ্যাটি অ্যাসাইল কোয়ে, তাহলে সেটা হয়ে গেল অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে পরবর্তীতে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন এবং বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড লিভারে গিয়ে তৈরি করে। এই তিনটাই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে অনেকে যে কিটো ডায়েট খায়, এর ফলেও কিন্তু বেশি বেশি ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে কিন্তু পরবর্তীতে এই ল্যাকটিক অ্যাসিড আমাদের বিভিন্ন অর্গান ড্যামেজ করে ফেলতে পারে, কিডনি থেকে শুরু করে বিভিন্ন অর্গান। ডিকের লক্ষণগুলো আমরা কি পাবো? ওই যে ডায়াবেটিসের লক্ষণ, তার সাথে এখন ড্রাউজিনেস এবং ব্লাড ভিশন, নওশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, লেগ ক্র্যাম্পস। কারণ হচ্ছে এই যে অ্যাসিড তৈরি হবে, সে স্কেলিটাল মাসেলের মধ্যে পেইন তৈরি করবে, তাই না? ফলে লেগ ক্র্যাম্প, উইকনেস ডেভেলপ করবে। সাইন হচ্ছে তখন আমরা দেখবো ডিহাইড্রেশন। কেন ডিহাইড্রেশন? কারণ আমার ব্লাডের মধ্যে হাইপার অসমোলারিটি ডেভেলপ করছে, ফলে যখন ব্লাডের অসমোলারিটি বেড়ে যায়, বডি ইয়ে হচ্ছে, রেসপন্স হচ্ছে, সে ডিহাইড্রেশন মনে করবে যে ব্লাডে পানি নাই, এই জন্য ডিহাইড্রেশন। স্মেল অফ অ্যাসিটোন, আমরা যদি এই রোগীকে ব্রেথটা স্মেল করি তাহলে অ্যাসিটনের একটা মিষ্টি ফ্রুটি ব্রেথ হয়, সেটা পাবো। হাইপোটেনশন হইতে পারে, ট্যাকিকার্ডিয়া হইতে পারে। আপনার যখন হার্টের উপরে কাজ করবে তখন সে মানে এই যে আমাদের যে ভেগাস নার্ভ এবং আমাদের সিম্প্যাথেটিক সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, সেইখানে উপরে কাজ করে সে কি করবে, সেটার ইয়েকে কাজকে কমিয়ে দিবে, বন্ধ করে দিবে, মেটাবলিজম বন্ধ করে দিবে। এর ফলে হাইপোটেনশন ডেভেলপ করবে, হার্ট ঠিক মতো পাম্প হবে না, এবং যখন পাম্প হবে না তখন কি করবে, হার্টের উপরে আবার প্রেসার ক্রিয়েট হবে, সে ফিবল ভাবে হার্ট বেশি বেশি রেট বেড়ে যাবে, ট্যাকিকার্ডিয়া। এয়ার হাঙ্গার, স্লো অ্যান্ড ডিপ ব্রেথ। এইটা কেন হবে? কুসুমাল ব্রিদিং। এইটা কেন হবে? আপনাদেরকে বলছি যে যদি আমার বডিতে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, মানে কিডনি
ডায়াবেটিস, এগুলার থেকে যদি অ্যাসিডোসিস হয়, এইটার রেসপন্স হচ্ছে আমাদের বডি চেষ্টা করবে এই অ্যাসিডকে নিউট্রালাইজ করতে। সেইটা কিভাবে করবে? সে লাংয়ের মাধ্যমে, রেসপিরেটরি অ্যালকালোসিসের মাধ্যমে চেষ্টা করবে এটা নিউট্রালাইজ করতে। এর ফলে বেশি বেশি করে সে রেসপিরেশন নিবে, মানে রেসপিরেটরি রেট বেড়ে যাবে, এয়ার হাঙ্গার, সে খুব বড় বড় করে শ্বাস নিবে, এবং আমরা তখন রোগীর কিন্তু ইয়েও পেতে পারি, রঙ্কাইও পেতে পারি, মনে হতে পারে যে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট। কনফিউশন, লাস্টে গিয়ে কনফিউশন, ড্রাউজিনেস এবং কোমা ডেভেলপ করবে। দিকে ডায়াগনোসিস করা খুব জরুরি। আমার কাছে যে পেশেন্ট আসছিল হাইপার অসমোলার নন কিটোটিক কোমা, সাথে সাথে আমি ডায়াগনোসিস কিভাবে করলাম সেটা, আর বিএস করা ছিল অনেক বেশি, এবং আমি চিন্তা করছি রোগীর তো বয়স বেশি, এর জন্য তার হাইপার অসমোলার নন কিটোটিক কোমাই হবে। কিন্তু ওই রোগীরও কিন্তু ডিকে হইতে পারতো রেয়ারলি। তাহলে হাইপার গ্লাইসেমিয়া দেখবো মোর দেন 250, খুব বেশি কিন্তু না। আমরা ওই পেশেন্টের 400-র উপরে, তার মানে আমি ধরে নিচ্ছি যে ওখানে আপনার নন কিটোটিক কোমা সেটা হওয়ার চান্স বেশি, কারণ ওইটাতে বেশি হাইপার অসমোলারে হয়। কিন্তু হাইপার ডিকে অনেক সময় এই ডায়াবেটিস লেভেল নর্মালের মধ্যেও হয়ে যেতে পারে। ইনসুলিন ডিপেন্ডেন্ট যেসব পেশেন্ট তাদের হবে এটা। এই যে, এবং ওই যে বললাম যে কিটো ডায়েট করলেও কিন্তু ডিকে হইতে পারে। অ্যাসিডোসিস উইথ ব্লাড পিএইচ লেস দ্যান 7.2, মানে অ্যাসিডোসিস হবে এবং ব্লাডের পিএইচ কমে যাবে। সিরাম বাইকার্বনেট সেটা কমে যাবে লেস দ্যান 15 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর সিরাম স্ট্রংলি পজিটিভ ফর কিটোন বডি। কিটোন বডি আমরা টেস্ট করি, তাই না? ইউরিনে পেতে পারি, ব্লাডেও পেতে পারি। সেটার টেস্টের নাম হচ্ছে রোথেরাস টেস্ট। কমপ্লিকেশন অফ ডিকে কি? সেরিব্রাল ইডিমা হইতে পারে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, থ্রম্বোএম্বোলিজম এবং অ্যাকিউট সার্কুলেটরি ফেইলিউর। নন কিটোটিক হাইপার অসমোলার কোমা, ওই যে আমি বলছিলাম যে 400-র উপরে ছিল, এখন দেখা যাচ্ছে যে এখানে সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া মোর দেন 600 মিলিগ্রাম পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, তারপর প্লাজমা হাইপার অসমোলারিটি, সিগনিফিক্যান্ট হাইপার কিটোনেমিয়া অর এসিডোসিস। একই সাথে বলছি যে তার এই হাইপার অসমোলার কোমার সাথে কিটোন বডি থাকতে পারে, কিটোনেমিয়াও হতে পারে, acidosis। আর সিভিয়ার ডিহাইড্রেশন এবং প্রিরেনাল ইউরেমিয়া ডেভেলপ, কারণ ওই যে গ্লুকোজে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার হাইপার কি বলে স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে গেছে, এর ফলে আপনার বডি রেসপন্স হচ্ছে ডিহাইড্রেশন। ল্যাকটিক অ্যাসিডোসিস ভেরি আনকমন কন্ডিশন, ইট রেজাল্টস ফ্রম ইনক্রিজ প্রোডাকশন এন্ড ডিক্রিজ ইউজ অফ ল্যাকটিক অ্যাসিড। হাইপোগ্লাইসেমিয়া অলরেডি আমরা আলোচনা করলাম। হুইপল স্ট্র্যাট কি কি পাবো? সাইন্স অ্যান্ড সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া পাইতে পারি, ব্লাড গ্লুকোজ 45 মিলিগ্রাম পার ডিএল এর কম, আর রিভার্সিবিলিটি অফ সিমটম আপন অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোজ, মানে আমরা সবসময় সাথে গ্লুকোজ রাখতে হবে। কমন সিমটম কি? অটোনমিক, ওই যে বললাম যে আপনার সিম্প্যাথেটিকের যে সমস্যাগুলো, সোয়েটিং, ট্রেমব্লিং, স্পিচ ডিফিকাল্টি, হাঙ্গার, অ্যাংজাইটি। নিউরোগ্লাইকোপেনিক, ব্রেইনে যদি গ্লুকোজ কমে যায়, কনফিউশন, ড্রাউজিনেস, হেডেক, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট এবং ইনকোঅর্ডিনেশন। আর নন স্পেসিফিক হচ্ছে নকশিয়া, টায়ার্ডনেস। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমরা জানি যে নর্মালি পেশেন্টের ইউরিনের সাথে মাইক্রো অ্যালবুমিন যায়, কিন্তু ডায়াবেটিসের কারণে আস্তে আস্তে প্রথমে সেই মাইক্রো অ্যালবুমিনটা বেড়ে যাবে পরিমাণ, সেটা আমরা পরীক্ষা করতে পারি মাইক্রো অ্যালবুমিন। তারপর এক সময় বাড়তে বাড়তে এক সময় সে গ্রসলি আমরা প্রোটিন, মানে কি বলে, হিট কোয়াগুলেশন টেস্ট দেখেই ইউরিনে প্রোটিন ডায়াগনোসিস করতে পারি। Progressive increase in urine albumin excretion, rising blood pressure, and relentless decline in glomerular filtration. End stage renal failure হবে লাস্ট। অকুলার কমপ্লিকেশন হচ্ছে রেটিনোপ্যাথি, ক্যাটারাক্ট ফর্মেশন আর গ্লুকোমা। ডায়াবেটিক ফুট হইতে পারে, সেখানে কি হবে? নিউরোপ্যাথি। আমি বলছি যে আপনার ডায়াবেটিসের কারণে নার্ভের প্রবলেম, অটোনমিক, সরি, নিউরোপ্যাথিতে আপনার যে পেরিফেরাল আমাদের ডায়াবেটিক ফুট, ডায়াবেটিসের আমরা যে
কি বলে এটারে, পায়ের মধ্যে মোজা এবং হাতের মধ্যে গ্লাভস পরি, এটাকে বলা হয় গ্লাভস অ্যান্ড স্টকিং প্যাটার্ন। স্টকিং, পায়ের মধ্যে কি বলে স্টকিং। এই অঞ্চলে আপনার কি হবে, টিংলিং হবে, তারপরে এই যে সেন্সেশন সেটা কমে যাবে। এটা হচ্ছে ক্রুড সেন্সেশন, যেটা আমরা সুই দিয়ে ঘা দিলে সেটা হয়ে যাবে, সেটা থাকবে। কিন্তু আমরা যদি তুলা দিয়ে যদি পরীক্ষা করি তাহলে যে সেন্সেশন সফট, সেই সেন্সেশনটা লস হবে। ওকে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আমরা বললাম পা কেটে ফেলা লাগতে পারে, আর সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। আপনার ওখানে আমাদের তো এই ডায়াবেটিসের কারণে ইমিউনিটি কমে যায়, ফলে হাতে পায়ের মধ্যে যদি কেটে যায় সেই ইনফেকশন আর ভালো হবে না, পরে আস্তে আস্তে ওইটা বাড়তে থাকবে। ওকে, শেষ আমাদের। আমাদের তাহলে এখন আপনারা বলছিলেন যে রিউমেটিক ফিভার পড়বো, তাই না? তাহলে আমরা একটু রিউমেটিক ফিভারটা আবার দেখি। রিউমেটিক ফিভার এবং রিউমেটিক হার্ট ডিজিজ, প্রথম কথা আমাদের মনে রাখতে হবে যে আমাকে যদি বলা হয় যে একটা মাল্টি সিস্টেম ডিজিজের নাম বলেন তো, মানে একটা ডিজিজ সে বিভিন্ন অর্গানে ডিজিজ করে, বিভিন্ন অর্গানকে ইনভলভ করে, তার মধ্যে রিউমেটিক ফিভার, রিউমেটিক হার্ট ডিজিজ একটা, আরেকটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস, সেটাও হতে পারে। এরপরে ডায়াবেটিস মেলাইটাস, তারপর এসএলই সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস। এই ডিজিজগুলো হচ্ছে মাল্টি সিস্টেম ডিজিজ। তাহলে রিউমেটিক ফিভারও একটা মাল্টি সিস্টেম ডিজিজ, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই ডেফিনেশনটা কিন্তু মুখস্থ করা অনেক কঠিন কারো কারোর জন্য, কিন্তু আজকে যারা আমার কথাগুলোকে মনোযোগ দিবেন এদের জন্য খুব সোজা হয়ে যাবে। আমার মনে আছে আমাদের ওই সময় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন নবকুমার স্যার, ওনার কাছে আমি আইটেম দিতে গিয়েছিলাম, উনি আমাকে 3বার উঠিয়ে দিছে, এই ডেফিনেশনটা পুরোপুরি মুখস্থ বলতে পারিনি। কিন্তু এখন আপনি যদি শোনেন আমার কথাটা মনোযোগ দিয়ে, তাহলে আর কোনদিন ভুল হবে না। এক নাম্বার হচ্ছে কথা, এটা একটা মাল্টি সিস্টেম ডিজিজ। তারপর দুই নাম্বার কথা, এই ডিজিজের আসলে মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে, এইটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। কোন হাইপার সেন্সিটিভিটি? দুইটা হাইপার সেন্সিটিভিটি হয় এই রিউমেটিক, মানে স্টেপ্টোকক্কাসের কারণে দুই ধরনের হাইপার সেন্সিটিভিটি। হার্টের মধ্যে যেটা হয় টাইপ 2, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স মিডিয়েটেড, সরি, অ্যান্টিবডি মিডিয়েটেড, অ্যান্টিবডি মিডিয়েটেড। আর অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স মিডিয়েটেড হলে টাইপ 3। তাহলে এটা একটা আপনার কি ধরনের ডিজিজ? মাল্টি সিস্টেম ডিজিজ, এবং এটা হবে হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের কারণে। নেক্সট হচ্ছে এইটা কেন হবে? এইটা হবে আমার যদি বডিতে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসের ইনফেকশন। এই ইনফেকশনটা আবার কোথায় হয়? হয় হচ্ছে গলার মধ্যে অথবা স্কিনের মধ্যে, সোর থ্রোট অথবা স্কিন ইনফেকশন। কিন্তু এটা কি সাথে সাথেই হবে? না, এইটা হওয়ার, এই গলার ব্যথা এবং তারপর স্কিনের ইনফেকশন হওয়ার পরে এটা তো অ্যান্টিবডি তৈরি হবে, এবং এরপরে অ্যান্টিবডি গিয়ে বডির সাথে, বডির যে মিমিক্রি, মলিকুলার মিমিক্রি হার্টের মাসেলের সাথে গিয়ে অ্যাটাক করবে। এই কাজটা হইতে সময় লাগে 1 থেকে 4 সপ্তাহ। ওকে, তাহলে আমরা কি শিখলাম? এইটা একটা এমন একটা ডিজিজ যেটা হচ্ছে
ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড মানে হচ্ছে অটো, যে কি বলে, এই হাইপার সেন্সিটিভ রিয়াকশন মানে ইমিউনোলজিক্যাল, তাই না? ইমিউনোলজিক্যাল মিডিয়েটেড এবং মাল্টি সিস্টেম ডিজিজ, ইনফ্লামেটরি, ইনফ্লামেশন হয়, that occurs a few weeks after an episode of group A beta hemolytic streptococcus pharyngitis, গলা ব্যথার পরে তারপরে হচ্ছে। তাহলে আবারও দেখি, রিউমেটিক ফিভার ইজ an acute immunologically mediated multi-system inflammatory disease that occurs a few weeks after a group A beta hemolytic streptococcal pharyngitis. ওকে, ডেফিনেশন কঠিন না। তাহলে অ্যাকিউট রিউমেটিক কার্ডাইটিস ইজ এ ফ্রিকুয়েন্ট ম্যানিফেস্টেশন ডিউরিং দ্য অ্যাক্টিভ ফেজ অফ রিউমেটিক ফিভার অ্যান্ড মে প্রোগ্রেস ওভার টাইম টু ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ, অফ হুইচ ভালভুলার অ্যাবনর্মালিটিস আর কি ম্যানিফেস্টেশন। আমি আবারও মনে করে দিচ্ছি যে রিউমেটিক ফিভার হচ্ছে একটা মাল্টি সিস্টেম ডিজিজ। তাহলে কোন কোন সিস্টেমে বেশি অ্যাটাক করে? তিনটার মধ্যে অ্যাটাক করে। এক নাম্বার হচ্ছে আপনার হার্ট, দুই নাম্বার হচ্ছে আপনার জয়েন্ট, তিন নাম্বার হচ্ছে কিডনি। এই তিনটাকেই আক্রমণ করে। তো কম বয়সে হলে সবার আগে হার্টে আক্রমণ করবে, আর যদি একটু বেশি বয়সে হয় তখন সবার আগে জয়েন্টে ধরবে। বলে যে কম বয়সে আপনার রিউমেটিক ফিভার লিক্স দ্য জয়েন্ট বাট বাইটস দ্য হার্ট, মানে সে জয়েন্টকে লিক লিক করা মানে চেটে দেওয়া, কিন্তু হার্টকে কামড়ে ধরবে, মানে দুইটাই ইনভলভ হবে, কিন্তু বেশি সমস্যা হবে হার্টে। তাহলে হার্টে হইলে তো বিপদ, সারা জীবনের জন্য তার অসুখ হয়ে গেল, তাই না? এবং সে হার্টের কোথায় কাজ করবে? হার্টের ভালভে, ভালভের মধ্যে সে কি করবে? ন্যারো, ভালভের যে ওপেনিং সেটাকে ন্যারো করে ফেলবে, ফলে ব্লাড ঠিক মতো প্রবাহিত হবে না। আমরা কি পাবো? মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল ভালভটা স্টেনোস হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কম বয়সে বেশি ডেঞ্জারাস। আর একটু বেশি বয়সে অ্যাডাল্টের দিকে আসে, অ্যাডোলেসেন্টের দিকে আসে, তখন রোগী নিয়ে আসে জয়েন্টের ব্যথা, সে হাঁটতে পারতেছে না। আমার এমনও একটা রোগী আমি পাইছি, যে মেডিসিন বিশেষজ্ঞ দেখে গেছে হাঁটতে পারতেছে না, দেখে ডায়াগনোসিস করে গেছে গুলেন বারি সিনড্রোম। কিন্তু পরবর্তীতে রোগীর তো পায়ে ব্যথা, ব্যথা আসলে তো ব্যথার জন্য হাঁটতে পারতেছে না, আর ডাক্তারে মনে করছে প্যারালাইসিস, এত ব্যথা। পরে আবার রাতে যে ডাক্তার আসছে সে দেখে ডায়াগনোসিস করে গেল যে না, এটা হচ্ছে রিউমেটিক জয়েন্ট রিউমেটিক আর্থ্রাইটিস। তার রিউমেটিক ফিভার থেকে জয়েন্টের ইনভলভমেন্ট, সেই জন্য সে হাঁটতে পারে। ওকে, তাহলে ভালভুলার হার্ট ডিজিজ হচ্ছে এই রিউমেটিক হার্ট ডিজিজের একটা কি ম্যানিফেস্টেশন। কম বয়সে যদি অ্যাটাক হয় তাহলে এটা হওয়ার চান্স বেশি। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম অনেকগুলা কিছু, অনেকগুলা ইনভলভমেন্ট করে, তাই না, রিউমেটিক ফিভারে। তাহলে রিউমেটিক ফিভার ডায়াগনোসিস, ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে গেলে আমাদেরকে এই অর্গানগুলার ম্যানিফেস্টেশন লাগবে, সেইটাকে বলা হয় অর্গানে যেগুলো বেশি বড় ম্যানিফেস্টেশন সেগুলো বলে মেজর ম্যানিফেস্টেশন, আর কিছু মাইনর ম্যানিফেস্টেশন। এই দুই ধরনের ম্যানিফেস্টেশন দিয়ে আমরা রিউমেটিক ফিভারকে ডায়াগনোসিস করব, সেইটাকে বলা হয় জোন্স ক্রাইটেরিয়া। এখন জোন্স ক্রাইটেরিয়াকে একটু মডিফাই করে করছে মডিফাইড জোন্স ক্রাইটেরিয়া, এবং মডিফাইড জোন্স ক্রাইটেরিয়ার মধ্যে আপনার কিছু আছে মেজর ফ্যাক্টর, কিছু আছে মাইনর ফ্যাক্টর। দুইটা মেজর ফ্যাক্টর অথবা একটা মেজর ফ্যাক্টর একটা মাইনর ফ্যাক্টর হলে আমরা ডায়াগনোসিস করব সে সে হচ্ছে এই কি বলে রিউমেটিক ফিভার। তাহলে আবার দেখি একটু রিউমেটিক ফিভারের জীবাণুটা কিভাবে, মানে স্টেপটোকক্কাস ইনফেকশন থেকে পরবর্তীতে রিউমেটিক ফিভার কিভাবে হলো। এটা হচ্ছে ইমিউন রেসপন্স। আমার গলার মধ্যে গ্রুপে বিটা হেমোলাইটিক স্টেপটোকক্কাস আক্রমণ করছে, সেই স্টেপটোকক্কাসের বিরুদ্ধে আমাদের বডিতে একটা
স্ট্রেপ্টোকক্কাসের ওয়ালের মধ্যে একটা এম প্রোটিন থাকে। সেই এম প্রোটিনের বিরুদ্ধে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হবে। কিন্তু এই এম প্রোটিনটা আবার আমার হার্টের যে ভালভের মধ্যে একটা প্রোটিন থাকে, সেইটা এম প্রোটিনের মতো মলিকুলার মিমিক্রি হয়। ফলে কি করে, এই অ্যান্টিবডিটা গিয়ে, যেটা কিনা স্ট্রেপ্টোকক্কাসের সাথে লাগার কথা, কিন্তু সে গিয়ে ক্রস রিয়াক্ট করে হার্টের অ্যান্টিজেনের সাথে। হার্টের মধ্যে যে এম প্রোটিনের মতো মলিকুলার মিমিক্রি প্রোটিন আছে, এই যে আক্রমণ করলো সেইটা হচ্ছে CD4 টি সেল, স্পেসিফিক ফর স্ট্রেপ্টোকক্কাল পেপটাইড, অলসো রিয়াক্ট উইথ সেল প্রোটিনস ইন দ্য হার্ট, আমাদের বডির যে প্রোটিন তার সাথে, এবং প্রডিউস সাইটোকাইনস দ্যাট অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ। যখন সে ওই যে হার্টের যে প্রোটিন তার সাথে রিয়াক্ট করলো, তখন সে কি করবে, সে বলবে আরো ইয়ে নিয়ে আসো, আরো ইনফ্লামেশন নিয়ে আসো। ইনফ্লামেশন আনতে গেলে সে কি করবে, সে একটা মেডিয়েটর রিলিজ করবে, যেটা কিনা ম্যাক্রোফেজকে চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ করবে। সেই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ তখন আরো বেশি বেশি করে কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করবে, আরো যে কি বলে ইনফ্লামেটরি সেল নিয়ে আসবে ডেকে। এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের একটা নাম আছে, সেটাকে বলে ক্যাটারপিলার সেল, আমরা পরে দেখব। এখন কি হলো, এই যে ইনফ্লামেশন এবং ম্যাক্রোফেজ এবং অন্যান্য টি সেল, CD4 টি সেল, এরা মিলে কি করলো, কম্বিনেশন করে হার্টের টিস্যুকে ড্যামেজ করলো। অ্যান্টিবডি অ্যান্টি সেল মিডিয়েটেড রিয়াকশন, অ্যান্টিবডির মাধ্যমে হলো, আবার টি সেল মিডিয়েটেড রিয়াকশন। এইটা আবার টাইপ 4, তাই না? সেল মিডিয়েটেড মানে টাইপ 4 রিয়াকশন। During acute rheumatic fever, focal inflammatory lesions are found in various tissues. অ্যাকিউট যদি হয় তাহলে আমরা ওখান থেকে, যদি টিস্যু নেই তাহলে আমরা ফোকাল ইনফ্লামেটরি লিশন পাবো। এইরকম একটা লিশনকে বলা হয় অ্যাশপ বডি। ডিস্টিংটিভ লিশন অকার ইন দ্য হার্ট কল্ড অ্যাশপ বডি। তাহলে অ্যাশপ বডি, আমি তো বুঝলাম যে মাঝখানে কি আসছিল, CD4 টি সেল আসছিল, সেই ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করছে, সেই ম্যাক্রোফেজ পরবর্তীতে অন্যান্য সেলকে নিয়ে আসছে। তাহলে মাঝখানে সেন্টারে আমরা লিম্ফোসাইট পাবো, তাই না? প্রাইমারি টি সেল। এরপরে লিম্ফোসাইট কি করবে, যে অ্যান্টিবডি রিলিজ করছে, যে কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করছে, সে কি করবে, আরেকটা বি লিম্ফোসাইটকে, টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করবে, ফলে তার থেকে অ্যান্টিবডি বেরিয়ে আসবে। এই অ্যান্টিবডি বেরিয়ে আসার আগে ওই যে বি সেলটা চেঞ্জ হয়ে যাবে প্লাজমা সেল। তারপর এই যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, সেইটার নাম হয়ে গেল অ্যানিস্কো সেল, যেটা আমি একটু আগে বলছি যে ক্যাটারপিলার সেল, দেখতে গুবরে পোকার মতো, সেই জন্য ক্যাটারপিলার সেল। আবার এই আমরা টিবির মধ্যে জানছি যে এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ গুলা, এপিথেলিয়াল সেলগুলো একসাথে জয়েন হয়ে ওখানে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল হলো, এইখানে তৈরি করে অ্যাশপ জায়ান্ট সেল, মাল্টি নিউক্লিয়েটেড অ্যান্ড ফর্ম অ্যাশপ জায়ান্ট সেল। আর সেইখানে মাঝখানে কি পাওয়া যাবে, নেক্রোসিস, যেহেতু ম্যাক্রোফেজ টি লিম্ফোসাইট অ্যাটাক করবে, তাহলে নেক্রোসিস পাবো। আমরা জানি ব্লাড ভেসেলের মধ্যে যে নেক্রোসিস হয়, সেই নেক্রোসিসটাকে বলা হয় ফিব্রিনয়েড নেক্রোসিস। এইখানে ফিব্রিনয়েড নেক্রোসিস পাবো। অ্যাশপ বডি, অ্যাশপ বডির মাঝখানে থাকবে ফিব্রিনয়েড নেক্রোসিস সারাউন্ডেড বাই লিম্ফোসাইট, প্লাজমা সেল অ্যান্ড প্লাম্প অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ অ্যান্ড স্কোসেল। এইটাই হচ্ছে প্যাথোগনোমিক অফ রিউমেটিক কার্ডাইটিস। এটা যদি আমরা পাই বায়োপসি করে, সাধারণত আমরা হার্টে বায়োপসি করতে পারি না, কিন্তু এটা পাওয়া গেলে তখন আমরা বুঝবো এটা রিউমেটিক কার্ডাইটিস। এই যে মাঝখানে আপনার ক্যাটারপিলার সেল আছে, এই যে এইটা হচ্ছে ক্যাটারপিলার সেল, অ্যানিস্কো সেল। তাহলে দিস ম্যাক্রোফেজেস হ্যাভ অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম অ্যান্ড সেন্ট্রাল round to avoid nuclei in which the chromatin is disposed in a central slender wavy ribbon. Hence the designation caterpillar cell and may become multinucleated. অ্যানিস্কো সেল, ওই যে আগের বারে দেখাইছি যে লম্বা, এই যে একটা ক্যাটারপিলার modified macrophage, হ্যাঁ, নিউক্লিয়াই দ্যাট হ্যাভ সেন্ট্রাল ক্যাটারপিলার শেপ উইভিং ক্রোমাটিন। এই যে এটা হচ্ছে ক্যাটারপিলার, নিচে গোবরে পোকা।
এখন আমরা আসি যে মেজর ক্রাইটেরিয়া। তার মধ্যে 1 নাম্বার ক্রাইটেরিয়ার নাম হচ্ছে প্যানকার্ডাইটিস। হার্টের মধ্যে ইনফ্লামেশন যে হবে, যদিও জয়েন্টে শুরু হবে, মানে কি বলে, এই ভালবে, কিন্তু আসলে সে অল লেয়ার্সকে ইনভলভ করে। তখন যখন সে অল লেয়ার্সকে ইনভলভ করবে, তখন এটার নাম হচ্ছে প্যানকার্ডাইটিস। এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, তিনটাকে ইনভলভ করবে। তাহলে ডিউরিং অ্যাকিউট রিউমেটিক ফিভার, ডিফিউজ ইনফ্লামেশন অ্যান্ড এসব বডি মে be found in any of the 3 layers of the heart, causing pericarditis, myocarditis, and endocarditis, pancarditis. প্যানকার্ডাইটিস, পেরিকার্ডিয়ামের মধ্যে যে ইনফ্লামেশন হয়, আমরা জানি যে ফিব্রিনয়েড নেক্রোসিস। তখন আমরা এই ইনফ্লামেশন চ্যাপ্টারে বলছিলাম, দেখতে আমি যদি পেরিকার্ডিয়ামটাকে খুলে ফেলি, তাহলে দেখতে মনে হবে যে ওখানে ফিব্রিন এসে জমছে, দেখতে মনে হবে ব্রেড অ্যান্ড বাটার। আমরা এই পাউরুটির মধ্যে যে বাটার দিলে যেরকম লাগে উঁচু নিচু হয়ে থাকে, সেরকম। মায়োকার্ডিয়ামে মায়োকার্ডাইটিস, এখানেও এসব বডি পাওয়া যেতে পারে। এন্ডোকার্ডিয়ামে ফিব্রিনয়েড নেক্রোসিস along the line of the closure of the valve, forming 1 to 2 millimeter ভেরিটেশন। এখানে ভেরিটেশন পাওয়া যাবে, যেটার নাম ভেরুকা। এই যে ব্রেড অ্যান্ড বাটার, এই যে ব্রেডের মধ্যে বাটার দিচ্ছেন কেমন, এইখানেও তাই। খোলার পরে, পেরিকার্ডিয়াম খোলার পরে দেখতে মনে হচ্ছে যে বাটার দেওয়া। Inflammation of the endocardium and the left-sided valve typically results in fibrinoid necrosis within the cusp. এই কাস্প গুলার মধ্যে নেক্রোসিস হয় এবং এটা ছিঁড়ে যেতে পারে। Or along the tendinous cords. Overlying these necrotic foci are small 1 to 2 millimeter vegetation called verrucae. এই যে হার্ট মাসেলের সাথে এই যে আমার টেন্ডন গুলা দ্বারা, টেন্ডিনিয়াস কাফ দ্বারা কি হচ্ছে, আমার এই যে ভালভ, হার্টের ভালভ যুক্ত আছে, সেই অ্যালং দ্য ক্লোজার অফ দ্য টেন্ডিনিয়াস কাফ এই বডিগুলা পাওয়া যাবে, সেটার নাম হচ্ছে ভেরুকে। এই যে আসল ছবিতে দেখা যাচ্ছে এই টেন্ডিনিয়াস কাফ, তার ক্লোজার, লাইন অফ দ্য ক্লোজার বরাবর এখন ভেরুকে। ক্রনিক হার্ট ডিজিজে লিফলেট গুলা থিকেনিং হয়ে যাবে। এইখানে যখন ইনফ্লামেশন হইতে থাকবে, সেইখানে তো কি হবে, পরবর্তীতে হিলিং এর চেষ্টা হবে, যেটা কিনা ফাইব্রোসিস দিয়ে হবে। ফলে ওই লিফলেট গুলা মোটা হয়ে যাবে, কমিশিওর গুলা ফিউশন হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে এবং শর্টেনিং হয়ে যাবে, অ্যান্ড থিকেনিং অ্যান্ড ফিউশন অফ দ্য টেন্ডিনিয়াস কর্ড একসাথে লেগে গেল, তাহলে মাঝখানে যে স্পেস সেটা কিন্তু আর রইল না। In chronic disease, the mitral valve is virtually always involved. Fibrous breathing across the valvular commissure and calcification create fish mouth or buttonhole stenosis. একসাথে যখন জয়েন হয়ে যাবে, মাঝখানে স্পেসটা এমন ন্যারো হয়ে যাবে, দেখতে মনে হবে মাউথ ফিশ, মুখে মাছের মুখ যেরকম হা করে থাকে, মাঝখানে একটা কি বলবো ওভাল শেপ, ওভাল না, ক্রিসেন্টিক শেপ একটা স্পেস, সেরকম মনে হয়, অথবা বাটন হোল। এই যে আপনার এইটা হচ্ছে কি বলবো, এটা হলো আপনার ভালভ, হার্টের ভালভ। এই যে এই ভালভটা এখন জোড়া লেগে এমন হয়ে গেছে দেখতে, মাঝখানে একটা স্পেস, যেটা কিনা মনে হচ্ছে ফিশ মাউথ। প্যাথোফিজিওলজি কি আবার একটু দেখেন। প্রথমে গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, আনট্রিটেড, যদি ট্রিটমেন্ট না করেন তাহলে অ্যান্টিবডি তৈরি হলো, সেইটার থেকে রিউমেটিক ফিভার হলো। সেই রিউমেটিক ফিভারের যে অ্যান্টিবডি, সেটা গিয়ে হার্টের ভালভ হচ্ছে মলিকুলার মিমিক্রির কারণে হার্টের ভালভের উপরে লাগবে। হার্টের, বিশেষ করে মাইট্রাল ভালভ, হার্টের মাসেল এবং মাইট্রাল ভালভ, সেইখানে তখন টি সেল, CD4 টি সেল অ্যাক্টিভেটেড হবে, সে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেটেড করবে, ম্যাক্রোফেজ হয়ে যাবে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ বা ক্যাটারপিলার সেল, অ্যানিস্কো সেল। এই এরা সবাই মিলে কি করবে, এই ভালভকে ড্যামেজ করবে। ড্যামেজ করলে সেইখানে একটা বডি পাওয়া যাবে, ভেরুকে বডি অ্যালং দ্য লাইন অফ দ্য ক্লোজার,
এবং ড্যামেজের ফলে সেখানে ফাইব্রোসিস হয়ে সেখানে স্পেস ছোট হয়ে যাবে, ফলে যে ভালভের যে ওপেনিং স্পেস সেটা ন্যারো হয়ে যাবে, স্টেনোসিস হয়ে যাবে, এবং পরবর্তীতে এই স্টেনোসিস হয়ে গেলে ব্লাড যেতে পারবে না, তখন লেফট হার্ট ফেলিউর হতে পারে। এই যে এইটা বিভিন্ন মাল্টি অর্গানকে ইনভলভ করছে। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে আমরা পেশেন্ট আসবে 10 days to 6 weeks after pharyngitis. গ্রুপে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস দ্বারা pharyngitis 3% ইনফেকশন। চিলড্রেন বিটুইন এইজেস 5 and 15, 5 থেকে 15 বছরের চিলড্রেন। এখন আমরা ইউজ করব ডায়াগনোসিস করার জন্য জোন্স ক্রাইটেরিয়া। এভিডেন্স আমরা পাইতে পারি প্রথমে, এক নাম্বার হচ্ছে গ্রুপে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস পরীক্ষা করে, সেটা গলার থেকে আমরা থ্রোট সোয়াব নিতে পারি, এবং সেটা নিয়ে আমরা কালচার স্টেইন করতে পারি, কালচার মানে গ্রাম স্টেইন করতে পারি, কালচার করতে পারি। আর হচ্ছে যদি আমাদের যে সিমটম গুলা, সেই সিমটম গুলা মধ্যে দুইটা মেজর অথবা একটা মেজর দুইটা মাইনর যদি থাকে, তাহলে আমরা বলবো মডিফাইড জোন্স ক্রাইটেরিয়াতে তাকে বলবো রিউমেটিক ফিভার। মেজর ম্যানিফেস্টেশন কি? ওই যে বলছি যেই অর্গানগুলোকে ইনভলভ করছে, এক নম্বরে হচ্ছে জয়েন্টকে ইনভলভ করবে, তাহলে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস অফ লার্জ জয়েন্ট। তারপরে হার্টকে ইনভলভ করবে, হার্টে করবে পেনকার্ডাইটিস। স্কিনে হইতে পারে সাবকিউটিনাস নোডিউল। তারপর ইরাইথেমা মার্জিনেটাম অফ স্কিন। আর ব্রেনে যদি ইনভলভ করে সেটা বলে সাইডেনহ্যামস কোরিয়া, এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার উইথ ইনভলভমেন্ট ইনভলন্টারি র্যাপিড পারপাসলেস মুভ। মাইনর ক্রাইটেরিয়া কি আছে? ফিভার থাকবে, আর্থালজিয়া থাকবে, এলিভেটেড ব্লাড লেভেল অফ অ্যাকিউট ফেস প্রোটিন, সেটা কি কি? সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিআরপি। আর আরেকটা জিনিস দেখতে পারি, ওই যে ব্লাডে যদি ইয়ে থাকে, স্টেপ্টোকক্কাসের বিরুদ্ধে অ্যান্টিবডি থাকে, সেটা বলে এএসও, অ্যান্টি স্টেপ্টোলাইসিন ও টাইটার দেখতে পারি। ল্যাব ডায়াগনোসিস হাই এসআর করব, অ্যানিমিয়া, লিউকোসাইটোসিস, এলিভেটেড সি রিঅ্যাক্টিভ প্রোটিন, elevated ASO or other streptococcal antibody, anti-DNase B test, throat culture, আর স্ট্রেপ্টোকক্কাই দেখবো কালচার করে। ওকে, আমাদের রিউমেটিক ফিভার পড়া শেষ। আমরা আগামী দিন তাহলে আপনারা আমাকে জানাবেন যে কি পড়বো, সেই অনুযায়ী আপনার শেষ করবো। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।